আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। দীর্ঘ জুলুম নিপীড়নের কাল পেরিয়ে দেশের রাজনীতিতে এখন সুসময়। স্বৈরাচারী শাসনকে হটিয়ে মুক্তির পথে হাঁটছে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো। কিন্তু এই সময় এসে দেশের সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। দলীয় কোন্দলের কারণে খুন, হামলা, মামলা সবকিছু হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েও এই কোন্দল কমাতে পারেনি বিএনপি নেতৃবৃন্দ। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রচলিত ধারার রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল নতুন কোনো বিষয় নয়, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসবে বিএনপির এই কোন্দল তত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কোন্দল বিএনপির জন্য বড় ক্ষতি ডেকেও আনতে পারে বলে মনে করেন অনেকে। কি কারণে বিএনপির এই অবস্থা, এর সমাধানটাই বা কোথায়, সেসব থাকছে আজকের প্রতিবেদনে। চট্টগ্রামের রাউজানে জুলাইয়ের ২৯ তারিখ বড় ধরনের সংঘাতে জড়ায় বিএনপির দুটি গ্রুপ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলার মুখে উত্তরের জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকে সরিয়ে নিচ্ছেন তার অনুসারীরা। তার গলা থেকে রক্ত ঝরছে এমন একটি ছবিও প্রকাশ করে কয়েকটি সংবাদ মাধ্যম। সেদিন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার দিন উভয় পক্ষের পৃথক কর্মসূচি ছিল এবং তা থেকে এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই পক্ষের নেতাকর্মীরা। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, চলেছে গুলিও। যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। ওই ঘটনা নিয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হলে চট্টগ্রাম উত্তর জেলা শাখার কমিটি স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি। এছাড়া ওই সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী পদও স্থগিত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অভ্যন্তরীণ কোন্দলের এমন চিত্র গত এক বছরে অনেক দেখা গেছে। জুলাইয়ের শুরুর দিকে পুরনো ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে হত্যা করা হয়। নিহত সোহাগ যুবদলের সাবেক কর্মী বলে স্থানীয়রা জানায়। সোহাগকে পাথর দিয়ে থেতলে দেওয়ার নৃশংস ভিডিও ছড়িয়ে পড়ার পর এই বিষয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পুলিশ বলছে পূর্ব শত্রুতা ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়। সোহাগ হত্যার ওই লোমহর্ষক ঘটনার পর সারা দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপর যুবদলের দুই নেতাকে বহিষ্কারও করা হয় দল থেকে। যে কোনো কোন্দলের পরই বিএনপির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা নেওয়া হলেও তাতে খুব একটা কার্যকর সমাধান আসছে না। ৫ আগস্টের অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের এই ধরনের বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। দলটির পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও থামছে না সংঘাত, সংঘর্ষের ঘটনা, যা বাংলাদেশের ঐতিহ্যবাহী এই দলটির প্রতি মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন নিজেরা ক্ষমতায় আছে বলেই মনে করছে দলটির নেতাকর্মীদের অনেকে। এ কারণেই তাদের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে ব্যবস্থা নেবার পরেও অনেক নেতাকর্মীকে দলে সক্রিয় হবার সুযোগ দিচ্ছে বলে দলীয় ব্যবস্থা কাজে আসছে না, যে কারণে সারা দেশে বিএনপির নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়ছেন। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই ৬ মাসে রাজনৈতিক সংঘাতে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হয়েছেন ২,৭৭০ জন, আর সংঘাতের ঘটনা ঘটেছে ২৭০টি। এর মধ্যে বিএনপি ও তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ৪৩ জন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এই ধরনের সংঘাতে নিহতের সংখ্যাটা আরও অনেক বেশি। দেখা যাচ্ছে অধিকাংশ সংঘাত আর মৃত্যুর ঘটনা ঘটছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের মধ্যে সহিংসতার ঘটনায়, আর বাকি সংঘাতগুলোর অধিকাংশেই প্রতিপক্ষ হিসেবে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো জড়িত। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে বলছে এ সকল ঘটনায় অবশ্য দলের পক্ষ বহিষ্কারের মতো পদক্ষেপ সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির দপ্তর থেকে জানানো হয় ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংঘাত সংঘর্ষের ঘটনায় বিএনপির পক্ষ থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩,২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে নির্বাচন ঘনিয়ে এলে বিএনপির এই দলীয় কলহ আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষত বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের কেন্দ্র করে তৈরি হতে পারে বড় ধরনের গ্রুপিং। বড় দল হিসেবে প্রতিটি আসনেই বিএনপির ৩ থেকে ৫ জন, কোথাও কোথাও ১০ জন পর্যন্ত বা তারও বেশি মনোনয়ন প্রত্যাশী রয়েছে। এছাড়া কমিটি গঠন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও সামনের দিনগুলোতে কোন্দল বেড়ে যেতে পারে। কারণ বিএনপি এখন এমন একটি অবস্থায় রয়েছে যে দলটির নেতাকর্মীরা মনে করছেন আগামী নির্বাচনে জিতে তারাই ক্ষমতায় আসছেন। একসময় বাংলাদেশের রাজনীতিতে তুলনামূলক সুশৃঙ্খল দল হিসেবে পরিচিত ছিল বিএনপি। দলটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দলের চেইন অফ কমান্ড ছিল সুগঠিত। প্রেসিডেন্ট জিয়া নিজের সামরিক বাহিনীর কর্মকর্তা হওয়ায় শৃঙ্খলার বিষয়ে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। সে কারণে সে সময় বিএনপির চেইন অফ কমান্ড অনেক বেশি মজবুত ছিল। জিয়াউর রহমান বিএনপির সাংগঠনিক মজবুতি অর্জনেও অনেক পদক্ষেপ নিয়েছিলেন। এছাড়া অন্যায় বা বিশৃঙ্খলার ব্যাপারেও তার প্রশাসন ছিল অনেক বেশি কঠোর, যে কারণে বিএনপির নাম নিয়ে বিশৃঙ্খলা তা অপরাধ করার আগে দ্বিতীয়বার ভাবতে হতো নেতাকর্মীদের। পরবর্তীতে বিএনপিতে বেসামরিক নেতৃত্ব আসা এবং দলটির পরিধি বাড়ার সাথে সাথে শৃঙ্খলায় ঘাটতি দেখা দিয়েছে। দলটির বর্তমান কার্যত নেতা তারেক রহমান অনেক বছর ধরে দেশের বাইরে রয়েছেন। 1-11-এর ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়। এর আগের জোট সরকারের শাসনামলে তারেক রহমান তৃণমূল বিএনপিকে সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। জেলায় জেলায় প্রতিনিধি সম্মেলন, সারা দেশে সাংগঠনিক সফর, সকল শাখায় নিয়মিত কাউন্সিল করা সহ অনেকগুলো কার্যকর পদক্ষেপ তিনি নিয়েছিলেন ওই সময়। তার এসব তৎপরতার কারণে ২০০১ সালের পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা ও শৃঙ্খলার ছাপ দেখতে পাওয়া যায়। যদিও 1-11-এর পর সেনা সমর্থিত সরকারের সময়ে তারেক রহমান সহ পুরো বিএনপির ওপর যে নির্যাতনের স্টিম রোলার চালানো হয় তার ধকলে দলটির সাংগঠনিক কাঠামো অনেকটাই এলোমেলো হয়ে পড়েছে। জুলাই বিপ্লবের পর দেশে গণতান্ত্রিক রাজনীতির জন্য সুসময় ফিরলেও তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি। প্রবাস জীবনে থেকেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। ভিডিও কনফারেন্সে মিটিং সমাবেশে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের অনুপস্থিতির কারণে দলে বিশৃঙ্খলা বেশি হচ্ছে বলে অনেকে মনে করেন। তারেক রহমান দেশে ফিরলে দলীয় কোন্দল ও হানাহানি কমে যাবে বলে তাদের বিশ্বাস। বিএনপি নেতাকর্মীদের অনেকে মনে করেন যে কোনো দিন নেতার উপস্থিতি পুরো দলকে পুরোপুরি বদলে দেবে। ২০০৬ সালের পর থেকে বিএনপি ক্ষমতার বাইরে। এই দীর্ঘ সময় দলটির ওপর আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তার ক্ষত শুকাতে বহু বছর লাগবে। দলটির নেতাকর্মীরা ছিলেন মামলা হামলায় বিপর্যস্ত। অনেকে গুম, খুন, ক্রসফায়ারের শিকার হয়ে জীবন দিয়েছেন। আর বাকিরা ছিলেন বছরের পর বছর বাড়ি ছাড়া, ব্যবসা বাণিজ্য করেও খেতে পারেননি। জুলাই অভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনার পতনের সাথে পতন হয়েছে আওয়ামী দমন সংস্কৃতির। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে যার মতো পালিয়েছেন। রাজনীতিতে আবার ফিরেছে বিএনপি। বড় দল হওয়ার কারণে তারাই এখন গ্রামগঞ্জ, বন্দর সর্বত্র দাপুটে বিচরণ করছেন। কার্যত বিরোধী পক্ষ না থাকার কারণে অনেক জায়গায় তাই বিএনপির শত্রু হয়ে উঠেছে বিএনপি। আধিপত্য বিস্তার নিয়ে লড়াই করছে নিজেরাই। কমিটি গঠন, টেন্ডারবাজি, তদবির এসব নিয়ে শুরু হবার লড়াই কখনো কখনো হয়ে উঠছে প্রাণঘাতী। জনগণের বড় একটি অংশ বিএনপির এমন আচরণে হতাশ। অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সাথেও তুলনা করতে শুরু করেছেন। সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির এসব কোন্দল দলটির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। যদিও দলটির নেতাকর্মীরা আশা করছেন তারেক রহমান দেশে ফিরে শক্ত হাতে নেতৃত্ব দিতে শুরু করলে বিএনপি আবার শৃঙ্খলায় ফিরবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।